সো গুড মর্নিং বন্ধুরা, আজ আবার আমরা চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। যে ব্লগটা এর আগেও তোমরা দেখেছো, দার্জিলিং ট্রাভেল ব্লগ, তার 8th পার্ট আমরা আজকে দেখাচ্ছি। আজকের ব্লগে আমরা তোমাদের সামনে শেয়ার করব, প্রথম থেকেই শেয়ার করব, আমাদের জার্নি শুরু হয়েছিল 24শে মে। আমরা 24শে মে হাওড়া এনজেপি সামার স্পেশাল করে রওনা দিয়েছিলাম। হাওড়া থেকে রাত 11:30 আমরা 25শে মে নিউ জলপাইগুড়িতে আমরা অ্যারাইভ হয়েছি সকাল 11:30। তারপরে ওখান থেকে রিফ্রেশমেন্ট রুমে রিফ্রেশ হয়ে স্নান টান করে অশোক মামা এসেছিল গাড়ি নিয়ে। আমরা সেই গাড়ি নিয়ে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে আমরা হল্ট করেছি, মানে লাঞ্চ করেছি রোহিণীতে কিছুক্ষণ লাঞ্চ করে রেস্ট করে আবার আমরা জার্নি শুরু করি। রোহিণী দিয়ে যে নতুন পথটা হয়েছে দার্জিলিংয়ের, সেই পথ হয়ে কার্শিয়াং হয়ে আমরা পাড়ি দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এই হলো দার্জিলিং শহর। দার্জিলিংয়ে আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল। আমাদের হোটেল কাম রেস্টুরেন্টের নাম ছিল হোটেল কুঞ্জ। আমরা হোটেল কুঞ্জ আগে থেকেই বুক করে আমরা সেখানে গিয়ে উঠলাম 25 তারিখ। তারপরে সেদিনকে আমরা দার্জিলিং মলটা দেখলাম, দার্জিলিংয়ের আশেপাশে লোকেশন মার্কেটটা ঘুরলাম। 26 তারিখ সকালে আমরা বেরিয়ে পড়লাম আমাদের 7 পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা স্টার্টিং শুরু করেছিলাম দার্জিলিং হিমালয়ান জুলজিক্যাল পার্ক, যেটা পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক নামে পরিচিত। পদ্মজা নাইডু, যিনি সরোজিনী নাইডুর ডটার, তার নামে এই জুলজিক্যাল পার্কটা নামকরণ করা হয়। গুড মর্নিং, আমরা এখন জার্নি টোরে বেরিয়েছি। তো এখানে আমার একজন দাদার গাড়ি করেই আমরা বেরিয়েছি। আমাদের এখানকার দাদা খুব ভালো, দাদার সঙ্গে আজকে পরিচয় হলো। তো দাদা আমাদের গাড়ি নিয়ে ছুটছে আমাদের কিছু পয়েন্টে ঘোরানোর জন্য। তো সকালবেলা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট টেবিল থেকে করে আমরা রওনা দিলাম গাড়ি নিয়ে, গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে সব এখানে বসে আছে, সবাইকে দেখতে পাচ্ছ, ছেলে বসে আছে, সুপর্ণা বসে আছে, মা বসে আছে, ঠিক আছে, বাবা এই সামনে বসে আছে, ঠিক আছে। তো বসে বসে ঘড়ির টাইম দেখছে, ঠিক আছে। তো তুমি কিছু বলো, সবার সঙ্গে কিছু কথা বলো। তুমি বলবে না, তুমি ঘড়ির টাইম দেখছো, সেটাই বলে দাও যে এই সময় করছে আমরা। আমরা পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক বর্ণনা করার আগে আমরা কিছুটা সময় দার্জিলিং টয় ট্রেনের ব্যাপারে জেনে নিই এবং আপনাদের সামনে তুলে ধরছি। দার্জিলিং হিমালয়ান রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচলকারী একটি 2 ফুট 610 মিলিমিটার ন্যারোগেজ রেল পরিষেবা। এই রেল টয় ট্রেন নামে সমধিক পরিচিত।
দার্জিলিং হিমালয়ান রেল ভারতীয় রেল কর্তৃক পরিচালিত। দার্জিলিং হিমালয়ান রেল এর স্থান পশ্চিমবঙ্গ, ভারত। এর টার্মিনাস হচ্ছে দার্জিলিং। বাণিজ্যিক পরিচালনায় নাম দার্জিলিং হিমালয়ান রেল। এটাই বানানো হয় ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ। আদি পেজ 610 মিলিমিটার 2 ফুট। মালিকানা ভারতীয় রেল। সহায়তা করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সোসাইটি। আমরা গাড়ি কারণে বেরিয়েছি, রাস্তায় প্রচুর জ্যাম, ঠিক আছে। এই জ্যামটা অতিক্রম করেই আমরা আস্তে আস্তে যাবো, কিন্তু আস্তে আস্তে করে আমাদের গাড়ি জার্নি করছে। আর কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম যে টয় ট্রেনটা চলে গেল। এই টয় ট্রেনটা বেসিক্যালি জার্নি করে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত, দার্জিলিং থেকে কাশিয়াং পর্যন্ত যায় এটা, ঠিক আছে। হ্যাঁ, ঘুম হয়ে যাবে, দার্জিলিং হয়ে ঘুম হয়ে সোনাডা হয়ে তারপরে কাশিয়াং যাচ্ছে, আবার কাশিয়াং থেকে ব্যাক করে আসছে। এবার আমাদের জার্নিটা হবে না, যদি সম্ভব হয় তো আমরা রিলায়েন্স মার্ট, যদি সম্ভব হয় তো আমরা আসার চেষ্টা করবো, যদি যাবার চেষ্টা করবো। এই হচ্ছে ব্যাপার। এই মুহূর্তে আমরা দার্জিলিং স্টেশন হয়ে আমরা যাচ্ছি। 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময় নির্মিত এই রেলপথের দৈর্ঘ্য 83.9 কিলোমিটার। এর উচ্চতার মাত্র শিলিগুড়ি থেকে 114 মিটার মানে 374 ফুট এবং দার্জিলিং থেকে 2073 মিটার মানে 6809 ফুট। দার্জিলিংয়ের 5 কিলোমিটার পূর্বে রয়েছে ঘুম স্টেশন, যার উচ্চতা হলো 2258 মিটার মানে 7408 ফুট। সমুদ্রপল থেকে উচ্চতায় অবস্থিত। আজও এটি বাষ্পচালিত ইঞ্জিনে চলে। দার্জিলিংয়ের মেল ট্রেনের জন্য ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়। 1999 সালে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। 2005 সালে নীলগিরি পার্বত্য রেলকে এর সঙ্গে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়। 1878 সালে স্ট্যান্ডার্ড গেজ রেলের মাধ্যমে কলকাতা ও শিলিগুড়ি যুক্ত হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত শিলিগুড়ি থেকে একটি কার্ট রোড, আদুনা হিল কার্ট রোড নামে পরিচিত মাধ্যমে দার্জিলিংয়ে যুক্ত হয়। এই রাস্তায় টাঙ্গা পরিষেবা চালু ছিল। ফ্র্যাঙ্কলিন প্রেস্টেজ নামে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির জৈনিক এজেন্ট সরকারের কাছে বাষ্পচালিত ট্রামওয়ের মাধ্যমে শিলিগুড়িকে দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব রাখে। বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যাশলে হিডেন এই প্রস্তাবে ইতিবাচক মনে করলে এটি গৃহীত হয়। নির্মাণ কাজ শুরু হয় সেই বছরে। গিলেন্ডরাস আরবাথনাট অ্যান্ড কোম্পানি এই রেলওয়ে নির্মাণ শুরু করে। 1880 সালে 13ই আগস্ট শিলিগুড়ি কাশিয়াং অংশটি চালু হয়। দার্জিলিং পর্যন্ত লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 1881 সালের 4 জুলাই। পরবর্তীকালে রেলের নথিমাত্র কামানোর জন্য একাধিকার ইঞ্জিনিয়ারিং এর কাজকর্ম করা হয়। 1897 সালের ভূমিকম্প ও 1899 সালের একটি বড় ঘূর্ণিঝড় সত্ত্বেও যাত্রী ও পণ্য পরিবহনের পরিমাণ বৃদ্ধি পাওয়ার দার্জিলিং হিমালয় রেলকে গুরুত্বপূর্ণ সম্প্রসারণের কাজ চলতে থাকে। যদিও কম সময়ে বাস পরিষেবা চালু হলেও এই রেল প্রতিযোগিতার সম্মুখীন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দার্জিলিং ও ঘুমের একাধিক সেনা ক্যাম্পে রসদ সরবরাহের ক্ষেত্রে এই রেল গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। স্বাধীনতার পর ভারতীয় রেল দার্জিলিং হিমালয়ান রেল অধিগ্রহণ করে নেয় এবং 1958 সালে এই রেল উত্তর পূর্ব সীমান্ত রেলের অংশে পরিণত হয়। 1962 সালে শিলিগুড়ি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 6 কিলোমিটার 4 মাইল পথ নতুন ব্রডগেজ লাইনের মাধ্যমে যুক্ত হয়। 1988 থেকে 1989 সালে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় এই রেল 18 মাস বন্ধ ছিল। 1999 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। অস্ট্রিয়া সেমারিং রেলওয়ে 1998 সালে বিশ্ব ঐতিহ্য মর্যাদাপ্রাপ্তর পর এই রেল উক্ত মর্যাদাপ্রাপ্ত দ্বিতীয় রেলপথ। অনেকদিন পর আমার একটা ট্রাভেল ব্লগে আমি এসেছি। বেসিক্যালি ও ছুটি হচ্ছিল না ছেলের, আমার কাজেরও আমি ছুটি পাচ্ছিলাম না। তো অনেক দিন পর আমি আমার শহর শিলিগুড়িতে আসলাম, ওখান থেকে দার্জিলিংয়ে আসলাম।
আমার কাজেরও ছুটি পড়েছে, আমার ছেলের স্কুলের ছুটি পড়েছে, তাই আমরা প্ল্যান করে দার্জিলিংয়ে এসেছি। তো দার্জিলিং খুব ভালো লেগেছে। তো বলছিল যে বাবা যদি আরেকবার আমরা দার্জিলিং এরকম আসতে পারি, সেবার এসে হয়তো আমরা টয় ট্রেনে উঠবো, আর আমরা ট্রেনে করেই আসবো। আমরা পুরো কি করব, কলকাতা থেকে ট্রেনে করে আমরা শিলিগুড়ি আসবো, শিলিগুড়ি এনজিবি থেকে আমরা টয় ট্রেন করে দার্জিলিংয়ে আসবো, তাই তো? তাহলে মনে হয় আমাদের একটা জার্নি, বিশাল জার্নিটাও আমাদের ফুলফিল হবে। ও মজা পাবে যে ট্রেনে করে আসলাম। হ্যাঁ, খেলনা ট্রেন, যাকে বাংলায় বলা হয় খেলনা ট্রেন, টয় ট্রেন, সেই টয় ট্রেন করেই আমরা আসবো। ঠিক আছে। আমরা এখানে এখন পদ্মজ নাইডু যে জুলজিক্যাল পার্ক আছে দার্জিলিং এ, সেখানে আমরা আসছি। এটা পদ্মজ নাইডু দার্জিলিং জুলজিক্যাল পার্ক, এটাকে বাংলায় আমরা বলি চিড়িয়াখানা। পুরো এরিয়াটা দেখছো, এটা পুরো এরিয়াটা হচ্ছে জঙ্গল এরিয়া। এই এরিয়ায় হচ্ছে পদ্মজ নাইডু জুলজিক্যাল পার্ক। আমরা এখন এই জুলজিক্যাল পার্কে এসেছি। পদ্মজ নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দার্জিলিং চিড়িয়াখানা নামেও এটা পরিচিত। পদ্মজ নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের দার্জিলিংয়ে 67.56 একর মানে 27.3 সেক্টর স্থান জুড়ে অবস্থিত একটি চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 1958 সালে চালু করা হয় এবং 7000 ফুট মানে 2134 মিটার উচ্চতায় অবস্থানের কারণে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা হিসাবে প্রসিদ্ধ। চিড়িয়াখানাটি পাহাড়ি অঞ্চলে প্রাণী প্রজনন ব্যবস্থা রয়েছে এবং এখানে স্নো লেপার্ড, হিমালয়ান অঞ্চলের বিপন্ন প্রজাতির নেকড়ে এবং লাল পান্ডা প্রভৃতির প্রাণী সকল কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে। চিড়িয়াখানাটি প্রতি বছর প্রায় 3 লক্ষ দর্শনার্থী আসে। পার্কটির নাম সরোজিনী নাইডু মেয়ের পদ্মজ নাইডু নামে অনুসরণ করা হয়েছে 1900 থেকে 1975 এর মধ্যে। চিড়িয়াখানাটি রেড পান্ডা প্রোগ্রামের ক্ষেত্রে ভারতের সেন্ট্রাল জু অথরিটি এর কেন্দ্র হিসাবে কাজ করে এবং এটি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের একজন সদস্য। এটি স্থাপিত হয়েছিল 1978 সালে, মানে পদ্মজ নাইডু জুলজিক্যাল পার্ক এটি দার্জিলিংয়ে স্থাপিত হয়েছিল 1958 সালে। এর অবস্থান দার্জিলিং, পশ্চিমবঙ্গ, ভারতে। আমরা জুলজিক্যাল পার্কের দিকে এখন আমরা যাচ্ছি। এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, লম্বা লাইন ওখানে আছে, টিকিট কাটতে হবে। টিকিট কেটে বেসিক্যালি আমাদের এখানে যেতে হবে। আমরা এখন হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট এবং পদ্মজ নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্কের সামনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা দুটোই ভিজিট করব, দুটোই ভিজিট করে তারপরে আমরা যাব। বাবা এই মুহূর্তে গেছে, টিকিটের লাইনে গেছে, টিকিট কাটতে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পদ্মজ নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক এবং হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, দুটোই আমরা এর মধ্যে আছি, এর মধ্যে থাকছি আমরা। গেটের মুখে লেখা আছে আপনি কোথাও কোথাও এন্ট্রি করবেন জু, HMI এবং BNHM। এই হচ্ছে পদ্মজ নাইডু জুলজিক্যাল পার্কের গাইড ম্যাপ। এই গাইড ম্যাপ দেখে আপনারা প্ল্যান করতে পারেন কোথায় কোথায় আপনারা যাবেন, কি কি দেখবেন, কি করবেন। একটু পাশেই আছে দার্জিলিং লোকাল ড্রেস ফটোগ্রাফি। এখানে বিভিন্ন নেপালি পোশাকে আপনারা ফটো তুলে ফ্যামিলির সঙ্গে একটা মজা নিতে পারেন। এই হচ্ছে এখানকার রুট ম্যাপ। এখানে দার্জিলিং লোকাল ড্রেস ফটোগ্রাফি ডান হেয়ার, এইসব ড্রেস পরে তোমরা ফটোগ্রাফি এখানে করতে পারবে। খুব সুন্দর এখানে ফটোগ্রাফি করা যায়। ঠিক আছে, এখানে অনেক ধরনের শপি আছে, এখানে দেখতে পারবে। ঠিক আছে, এই পুরো সিনিক বিউটিটা দেখতে পাচ্ছ। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, বেসিক্যালি এখানে ব্ল্যাক বিয়ার, বাদিক দিয়ে গেলে হার্বিভরাস, স্নো লেপার্ড আছে, উল্ফ আছে, টাইগার আছে, ভিয়েন মিউজিয়াম আছে, HMI আছে। ডান দিকে গেলে রেড পান্ডা, পিজেন্ট, রেপটাইলস আছে। এই হচ্ছে আমাদের গেট। এই গেটে গেলে আমরা ইয়ে করতে পারবো। এই গেট দিয়ে ঢুকে আমরা ভিতরে এসছি। ঠিক আছে, এবার এক একটা জোন আছে, এক একটা জোন দিয়ে আমরা যেতে পারবো। ঢুকেই এখানে প্রচুর শপি আছে। এখানে হিমালয়ান ক্রাফটের শপি আছে, যেখানে ব্যাগ থেকে নানা ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। আর তার পাশে তো বললাম ফটোগ্রাফি ড্রেস, এখানে 2%, 1%, সিঙ্গেল পার্সন ফ্যামিলি ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। করার সঙ্গে সঙ্গেই ওনারা একটু সময় নেবে, তারপরে প্রিন্ট করে আপনাদের ফটোকপি হাতে হাতে দিয়ে দেবে। তার পাশেই একটু আছে স্ন্যাক্সের দোকান, যেখানে বিভিন্ন শাড়ির ড্রিঙ্কস থেকে শুরু করে
চকলেট, কেক, বেভারেজ সব কিছুই পাওয়া যায়। আপনারা এখান থেকেও কিনে ভিতরে গিয়ে মজা নিতে পারেন, আপনারা বাইরে থেকেও খাবার নিয়ে আসতে পারেন। এখানে ঘুরতে আসা ট্রাভেলাররা বা যারা এখানে ঘুরতে আসে পর্যটকরা এখানে এইসব ড্রেস পরে তারা বিভিন্ন ধরনের ফটো কালেকশন করে। যেরকম দ্য ডিফারেন্ট এথনিক গ্রুপস ইন দার্জিলিং স্টিল ফলো দেয়ার ট্রেডিশনাল ওয়ে অফ ড্রেস। গোর্খাস, দ্য মেজর এথনিক গ্রুপ ইন দার্জিলিং, টু wear their traditional costumes even on day-to-day basis. Gorkha men generally wear voto, daura suruwal and dhaka topi মানে cap, while women wear sari and cholo. On the other hand, the traditional dress for lepcha man is dumpra and for women it is ankle length damden. The Tibetan women wear dark colored wrap dress known as bakku or chauba over a long sleeved blouse. They use a striped colored apron to indicate that they are married. এখানকার যে আঙ্কেল আছে এই আঙ্কেলের ড্রেস এদেরকে পরিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাও কি সুন্দর লাগছে ড্রেসটা পরে। এই আঙ্কেলকে একটা নেপালি ড্রেস পরিয়ে দিল, ঠিক আছে? এই আঙ্কেল হচ্ছে ফটোগ্রাফি করে এক্সপার্ট, ঠিক আছে? চিড়িয়াখানাটি 1958 সালের 14ই আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের অধীনে দার্জিলিং শহরে পার্শ্ববর্তী বাট হিলে প্রতিষ্ঠিত হয়। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল হিমালয় অঞ্চলের প্রাণীকুলের গবেষণা ও সংরক্ষণ। চিড়িয়াখানাটির প্রথম প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন দিলীপ কুমার দে, যিনি তৎকালীন সময় শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব করেছিল, যার প্রধান উদ্দেশ্য ছিল হিমালয়ের প্রাণী ও উদ্ভিদকুলের উপর বিশেষিত একটি জুলজিক্যাল পার্ক গড়ে তোলা। পার্কটি 1960 সালে সোভিয়েত রাশিয়ার নিকিতে ক্রুসেড কর্তৃক ভারত সরকারের উপর হিসাবে প্রদানকৃত একজোড়া সাইবেরিয়ান বাঘ স্থান পেয়েছিল। পরবর্তী সময় হিমালয় অঞ্চলের প্রাণী সংরক্ষণগার হিসাবে চিড়িয়াখানাটি ব্যাপক খ্যাতি লাভ করেছে। বর্তমানে চিড়িয়াখানাটির বিপন্নপ্রায় বিভিন্ন প্রাণী যেমন স্নো লেপার্ড, লাল পান্ডা, গোড়াল মানে পাহাড়ি ছাগল, সাইবেরিয়ান বাঘ সহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। যা হোক, পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি হিমালয় অঞ্চলের প্রাণীদের জন্য একটি নতুন আশঙ্কা হিসাবে দেখা গিয়েছে। 1972 সালের জানুয়ারি মাসে পার্কটি এর রক্ষণাবেক্ষণে ব্যয়কর বহনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সাথে একটি চুক্তিবদ্ধ আবদ্ধ হয়। এই সময় পার্কটিকে রেজিস্টারভুক্ত করা হয়। 1993 সালের মে মাসে পার্কটি পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের অধীনে নেওয়া হয়। 1975 সালেই পার্কটি নতুন নামকরণ করা হয়। এই সময় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী পার্কটিতে ভ্রমণ করেন এবং সরোজিনী নাইডুর মেয়ে পদ্মাজা নাইডুর স্মৃতি উদ্দেশ্যে উৎসর্গ করে পার্কটির নামকরণ করেন। চিড়িয়াখানাটি বিভিন্ন প্রাণী স্নো লেপার্ড এবং লাল পান্ডার প্রজনন করা হয়। স্নো লেপার্ডের প্রজনন 1983 সালে শুরু করা হয়। এক্ষেত্রে জুরিক, যুক্তরাষ্ট্র এবং লে লাদাখ থেকে আনা স্নো লেপার্ডের সাথে প্রজনন সম্পন্ন করা হয়। অপরদিকে লাল পান্ডার প্রজনন কর্মসূচি শুরু হয় 1994 সালে। এই সকল প্রাণী ছাড়াও চিড়িয়াখানায় অন্যান্য প্রজাতির প্রাণী যেমন নীল ভেড়া, হিমালয়ান মোনাল,
ধূসর ময়ূর, হিমালয়ান স্যালমান্ডার, তিব্বতীয় নেকড়ে, রক্ত রঙিন পক্ষী ইত্যাদি প্রাণীর প্রজনন করা হয়। 2019 সাল থেকে জার্মানি বার্লিন থেকে আনা ভুটানের জাতীয় প্রাণী মিশমি টাকিং সকলের দেখার জন্য আনা হয়। ভবিষ্যতে যাদের প্রজনন ঘটিয়ে বংশবৃদ্ধি পরিকল্পনা রয়েছে। চিড়িয়াখানাটি লাল পান্ডা, হিমালয়ের সালমান্ডার, তিব্বতীয় নেকড়ে এবং স্নো লেপার্ড প্রজনন ও সংরক্ষণের জন্য বিখ্যাত।